দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি একটি বিষয় নিয়ে, সেই ঘটনার পরম্পরা এবং ভবিষ্যৎ ইতিবাচক নেতিবাচক কি ধরনের আলোচনা হতে পারে, কোন দিকে যেতে পারে গতিপথ, সেই বিষয়ে বিস্তারিত কথা বলেন স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথিরা। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। আমাদের আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের আলোচনার বিষয় বিনিয়োগ সম্মেলন থেকে প্রত্যাশা কি, এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতে তাদের সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা আজকের দিনের একটি প্রতিবেদন রয়েছে আমাদের সহকর্মী প্রস্তুত করেছেন, আমরা সেই প্রতিবেদনটি একটু শুরুতে দেখে নিতে চাই। দর্শক, কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। অংশ নেবেন 40টি দেশের প্রতিনিধিরা। এর মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে আশা করছে সরকার। রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে এবার আমন্ত্রণ জানানো হয়েছে 3টি রাজনৈতিক দল, বিএনপি, জামাত, এনসিপি কে। সহকর্মী মরিয়ম আজিজ মরিন একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেটি দেখে নেব। বিগত সরকারের শাসনামলে দেশের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে সোমবার থেকে প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। এই সামিটে যুক্ত হবেন দেশি বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এই সম্মেলন বাংলাদেশের বিনিয়োগে নতুন পাইপলাইন তৈরি করবে বলে আশা সরকারের। আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, এই সম্মেলনে অংশ নেবে 40টি দেশের বিনিয়োগকারীরা, যেখানে থাকবে চীনের পাওয়ার চায়না ও আমেরিকার এক্সিলারেট এনার্জির মতো প্রতিষ্ঠানও। সম্মেলনে আইএলও ও নাসার সঙ্গে চুক্তি হবার সম্ভাবনাও আছে। তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরো বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরো ডিটেইল। সম্মেলনে অংশ নিতে বিএনপি, জামায়াত ও এনসিপি এই 3 রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিডার প্রধান নির্বাহী বাংলাদেশকে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরে দেশে বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় 71% বেশি কমে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে মাত্র 21 কোটি 30 লাখ মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থ বছরের একই সময় যার পরিমাণ ছিল 74 কোটি 40 লাখ ডলার। পরিসংখ্যানগুলো জানিয়ে আমরা শুরু করছি আজকের আলোচনা। জনাব ডক্টর তৌফিকুল ইসলাম খান, যে পরিসংখ্যানগুলো জানালাম তার প্রেক্ষিতে বিদেশি বিনিয়োগে মন্দাভাবে কোন বিষয়গুলো কাজ করেছিল বলে মনে করেন? ধন্যবাদ। আমার মনে হয় যে একটা বড় জায়গা হলো যে আমাদের মানতে হবে যে এই অর্থ বছরটা যখন শুরু হলো তার প্রথম থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে গত অর্থ বছর এবং তার আগের অন্তত দুটো অর্থ বছর পরপর কিন্তু আমাদের সত্যিকার অর্থে অর্থনীতি নানা ধরনের সংকটের ভিতরে আছে। এবং সামষ্টিক অর্থনীতির যে পরিস্থিতি আমাদের ছিল, আপনি যদি চিন্তা করেন, আমরা উচ্চ মূল্যস্ফীতির ভিতরে ছিলাম, আমার বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ব্যাপারে আমরা অস্বস্তি ছিল, আমরা খুবই তখন স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে ব্যাংকগুলোর পরিস্থিতি খুবই খারাপ, টাকা ছাপিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছিল। তো সেই রকম পরিস্থিতি এমনিতেও খুব মানুষ তো আর বিনিয়োগে নতুন করে আশা দেখায় না। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এরপরে একটা আন্দোলন হলো, সরকারের পরিবর্তন হয়েছে, কিছুটা আমরা তখন অনিশ্চয়তার ভিতরে ছিলাম যে কতদিন কী হবে, কিভাবে যাব। তো এইটা তো অন্তত প্রথম মাস তিনেকের যদি আমি কথা বলি, তাহলে এটা একটা সেটেলমেন্টের ভিতর দিয়ে গেছে, সুতরাং ওইটা একটা প্রভাব আছে। তো সার্বিকভাবে এই পরিস্থিতিকে আপনার বিবেচনায় নিতে হবে যে আপনার দুটো বিষয় ছিল। একটা হলো যে আমার শুধু বিদেশি বিনিয়োগ না, দেশের ভিতরে বিনিয়োগ পরিস্থিতিও আমার খুব ভালো ছিল না, এবং আমার দেশীয় বিনিয়োগ পরিস্থিতি যদি ভালো না হয়, বিদেশি বিনিয়োগ আলাদা করে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আমার দেশের মানুষ যখন বিনিয়োগ করবে তখন কিন্তু আমার বিদেশি বিনিয়োগের আপনি আশা আরও ভালো করতে পারবেন। সো আমি এটাকে উল্টোভাবে দেখি। তো সেই পরিস্থিতির ভিতরে দিয়ে যাচ্ছিলাম। এক ধরনের অর্থনীতির ভিতরে চিকিৎসা চলছে, এটা আমরা যখন
শ্বেতপত্র করেছি, তখন আমরা বলেছি যে অর্থনীতির যে বিভিন্ন ধরনের উন্নয়নের আখ্যান দেওয়া হয়েছে সরকার, আগের যে সরকার ছিলেন তারা বলেছেন, এটার ভিতরে অনেকটা ফাঁপাবলি ছিল এবং সেই দুর্বলতাগুলো, যেগুলো আমরা কাঠামোগত দুর্বলতা বলি, এগুলো প্রকাশ হয়ে বের হয়ে আসছিল। এটা সরকার পরিবর্তনের সাথে সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যেই সরকারে থাকতো এটা আরও প্রকটভাবে হয়তো বের হতো। আমি বরং অন্তর্বর্তীকালীন সরকারকে এই সাধুবাদ জানাব যে বেশ কিছু জায়গায় তারা দৃশ্যমানভাবে অগ্রগতি করেছেন গত 6 থেকে 7 মাসের ভেতরে। তো আমার মনে হয় যে ওই ধরনের যে আমরা একটা বলি যে একটা ফিরে দেখা, থেমে একটু মেরামত করা, ওই পরিস্থিতির ভিতর দিয়ে যখন আছে, তখন বিনিয়োগ পরিস্থিতি ব্যাপারে সবাই কিছুটা হলেও হয়তো থেমে আছেন। কারণ ইনভেস্টমেন্ট ডিসিশনটা যখন হয়, এটা ঠিক ট্রেডিং ডিসিশনের মতো না। এটা আপনাকে একটা লম্বা সময়ের জন্য আপনি নেবেন, আগামী 10 বছরে কী হবে, 15 বছরে কী হবে। তো আমরা এখন সেই আলোচনার ভিতরে আছি, একটা ইতিবাচক মনোভাবে আছি, কিন্তু একটা আলোচনার ভিতরে আছি। ফলে আমার মনে হয় যে সেই পিরিয়ডটার ভিতরে আমরা যাচ্ছি। সেই বিষয়গুলো সার্বিকভাবে কাজ করেছে। একটা আমার দুর্বলতার জায়গা ছিল, একটা আমার বিশেষ মেরামতের জায়গা ছিল, আর একটা হলো আমার সামনের দিনে কি হবে সেই বিষয়টা যখন ক্ল্যারিফিকেশন আসবে সেই সময় হয়তো প্রস্তুতির জায়গা ছিল। তো সেই 3টে বিষয় এখন কাজ করেছে। এখন অর্থনৈতিক সূচকগুলো আস্তে আস্তে কিন্তু আমার কিছুটা জায়গায় উন্নতি হচ্ছে। যেমন আমি যদি মূল্যস্ফীতির জায়গা বলি, এটা ধীরে ধীরে হলেও নেমে আসছে। আমার নিঃসন্দেহে আমার ব্যাংকিং খাতের পরিস্থিতির যে রক্তক্ষরণ ছিল, রক্তক্ষরণটা বন্ধ হয়েছে। বড় দুর্বলতা এখনও রয়ে গেছে অনেকগুলো ব্যাংকের ভিতরে, তো সেই কিন্তু উন্নতি কিছুটা হয়েছে। এবং অন্যান্য যে আমার অর্থনৈতিক জায়গাগুলো আছে, রেমিটেন্সে কিছুটা ভালোই আছে, আমার রপ্তানি পরিস্থিতি ভালো হচ্ছে, কনফিডেন্সটা এখনও আছে। এগুলো আস্তে আস্তে আমি মনে করি যে কন্ট্রিবিউট করবে সামনের দিকে। যে ফলে যেই মূল লক্ষ্যে আপনারা আলোচনা করছেন, বিনিয়োগ সামিটের কথা, এইটার মূল লক্ষ্য হলো যে একটা যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, এবং যার মধ্যে অনেক ধরনের বিষয় হয়তো আলোচনা হচ্ছে, সবসময় হয়তো আমরা আলাদাভাবে কথা বলি না, কিন্তু অর্থনৈতিক একটা সুশাসনের যে প্রতিশ্রুতি দিয়ে এই পরিবর্তন এসছে। কারণ আপনি ওই আন্দোলনের বিষয়ে যদি দেখেন, এটা কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্টভাবে কিন্তু আন্দোলনটা ছিল। তো এখানে যতখানি আমার রাজনৈতিক পরিস্থিতি ছিল, তার থেকে কোনো অংশে অর্থনৈতিক সুশাসনের বিষয়টা এবং ন্যায্যতার বিষয়টা কম ছিল না। ওই জায়গাটার যে সামনে নিয়ে এসে আমি মনে করি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার বাংলাদেশের পরিস্থিতি এটা এসছে। যেটা আমি বলে শেষ করব এই জায়গায়, সেটা হলো যে আমি যেটা বলবো যে আপনারা যখন এইটার সফলতা বিচার করবেন, তখন চট করে এটা আগামী 6 মাসের ভিতরে কতগুলো চুক্তি সাইন হয়ে গেল এবং কতগুলো বিনিয়োগ আসলো, 6 মাসের ভিতরে বিনিয়োগ আসলো কিনা, আমি জিনিসটার সফলতা হয়তো এইভাবে বিচার করব না। আমি মনে করি যে এটাকে আমাদের দেখতে হবে যে আগামী 1-2 বছরের ভেতরে সেই বিনিয়োগ পরিস্থিতিগুলো কীভাবে আসেন। কারণ আজকে থেকে হয়তো ওনারা দেখে যাবেন, কিন্তু বিনিয়োগগুলো আসতে হয়তো সময়টা নেবে। এই বাস্তবতাটাকে আমরা যেন অ্যালাউ করি। বাট ইন দ্য মিন টাইম আমার বাকি 6 মাসের ভিতরে অর্থনৈতিক সুশাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক যেই সেটেলমেন্টটা, পলিটিক্যাল সেটেলমেন্টের জায়গাগুলো এবং রাষ্ট্র সংস্কারের জায়গাগুলো কেমনভাবে হচ্ছে, নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে আমরা একটা গণতান্ত্রিক পরিস্থিতি আনতে পারছি কিনা, এই বিষয়গুলো সামনের দিনে বিনিয়োগের বা এই সম্মেলনের সফলতাকে বাইরে থেকে কিন্তু আবার এক ধরনের বিচার জায়গায় রেখে দিবে। যে আমরা একটু জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। আপনি ডক্টর তৌফিকের মোটামুটি একটি বিস্তারিত অবস্থা জেনে নিলেন যে মন্দাভাবের বিষয়টিকে। লম্বা সময় ধরেই মন্দাভাব চলছে। আপনারা দায়িত্ব নেওয়ার পর 7 মাসে কতটা ব্যবসায় পরিবেশ বান্ধব পরিস্থিতি এসেছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আপনি জানেন, সবাই জানে যে কি পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। একটা বড় আন্দোলন হয়েছে। এই আন্দোলনের পরে দেশটাকে নানাভাবে অস্থিতিশীল করে তোলার একটা চেষ্টা হয়েছে। অনেক ধরনের যৌক্তিক অযৌক্তিক আন্দোলন হয়েছে। রাস্তায় নামলে মানুষ দেখেছে মিছিল, রাস্তা ব্লক করে রাখা হয়েছে। তো এইরকম যখন একটা পরিস্থিতি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের আসলে প্রথম নজরটা ছিল দেশে এক ধরনের স্থিতিশীলতা আনা, যাতে করে মানুষ বুঝতে পারে যে আস্তে আস্তে বাংলাদেশ স্থিতিশীল একটা পরিস্থিতি থেকে এগিয়ে যাচ্ছে। সেটা যেমন রাজনৈতিক স্থিতিশীলতা, তেমনি একইভাবে অর্থনৈতিক স্থিতিশীলতাও। রাজনৈতিকভাবে দেশে যেমন আপনার একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল,
অর্থনৈতিকভাবে বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি ছিল। এটা আসলে তৈরি হয়েছিল না বলে আমরা যদি বলি যে এটা আসলে চলমান ছিল, কারণ রাজনৈতিক বিশৃঙ্খলাটাও চলমান ছিল, আর অর্থনীতির কথা তো উনি বলছেই যে অনেক দিন ধরেই অর্থনীতিতে এক ধরনের রক্তক্ষরণ হচ্ছিল, এবং সেই রক্তক্ষরণটা বন্ধ করা এটা একটা জরুরি পদক্ষেপ ছিল এবং প্রয়োজনীয়তা ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলোতে নজর দিয়েছে সেগুলো হচ্ছে মূলত এই অর্থনীতিটাকে একটা স্বাভাবিক ট্র্যাকে নিয়ে আসা, পাশাপাশি রাজনৈতিকভাবে দেশের মানুষকে আশ্বস্ত করা যে আপনার কিছু সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশের মানুষের জন্য মানুষ যাতে তার পছন্দের একটা রাজনৈতিক দল বা নেতৃত্ব বেছে নিতে পারে সেই বন্দোবস্তটা করা, এই কাজগুলো সরকার করে আসছে, এবং এগুলো কিন্তু বিনিয়োগের সাথে সরাসরি সম্পর্কিত। কোনো দেশে আপনার যদি কোনো অস্থিতিশীলতা থাকে বা অনিশ্চয়তা থাকে তাহলে কিন্তু আসলে বিনিয়োগকারীরা সেভাবে অগ্রসর হন না। ভাই যেমন একটু আগে বলছিলেন যে বিনিয়োগ কিন্তু আসলে এটা শেয়ার বাজারের ট্রেডিংয়ের মতো না, এটা কিন্তু অবশ্যই হলো মানে সামনের দিকে কি ঘটবে সেটাকে মাথায় রেখে বিনিয়োগকারীরা তাদের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান কাজ সেটা হচ্ছে যে দেশে যে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা এবং আস্তে আস্তে সেই সুশাসনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সুশাসন আপনার যেমন দুর্নীতি বন্ধ করা, এটা একটা অবশ্যই বড় পদক্ষেপ যাতে দুর্নীতিটা কমে আসে, কারণ বিনিয়োগের সাথে দুর্নীতি কিন্তু সরাসরি সম্পর্কিত। আপনি দেশে যদি দুর্নীতি থাকে, আপনার যদি যারা বিনিয়োগ করবেন তাদেরকে যদি কোনো নতুন ব্যবসা স্টার্ট করতে গেলে যদি তাদেরকে ঘুষ দিতে হয় তাহলে কিন্তু তারা আর সেদিকে আগান না, বা তারা যদি মনে করেন যে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কাছে তাদের বিনিয়োগটা জিম্মি হয়ে যাবে, তারা যদি এই রাজনৈতিক গোষ্ঠীটাকে যদি সন্তুষ্ট না করতে পারেন তাহলে বিনিয়োগের সুফল তারা তুলতে পারবেন না। তো এইসব যদি হয় তাহলে আসলে আর বিনিয়োগকারীরা সামনের দিকে আগান না। এখন যেটা হচ্ছে যে চেষ্টাটা চলছে সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং। এই কনফিডেন্সটা যদি তৈরি করা যায় তাহলে বিনিয়োগকারী যারা আছেন তারা, বাংলাদেশ কিন্তু একটা অফুরন্ত সম্ভাবনার দেশ, এদেশে মানুষের জনশক্তি আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের যেখান দিয়ে আমরা মুক্ত বাণিজ্যের জন্য পথ খুলে দিতে পারি, পাশাপাশি আপনার আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকেও যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে যদি কেউ কোনো কোম্পানি বা কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করে তাহলে অনায়াসেই তিনি তার বিনিয়োগের সুফলটা নিয়ে যেতে পারেন। কিন্তু বাংলাদেশ সরকারের দিক থেকে বা বাংলাদেশে যারা প্রশাসনে কাজ করেন তাদের কাজ হচ্ছে এই বিনিয়োগকারীদেরকে আস্থায় এনে তাদেরকে এই নিশ্চয়তাটুকু দেওয়া যে তারা এখানে ব্যবসা করলে তাদেরকে কোনো দুর্নীতির শিকার হতে হবে না, তারা তাদের ব্যবসার সুফলটা ঘরে তুলতে পারবেন এবং তারা প্রকৃত অর্থে তাদের বিনিয়োগের রিটার্নটা পাবেন। তো এই আস্থা ফিরিয়ে আনার কাজটা করছে, এবং সেটা আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই অল্প কিছুদিন যা দায়িত্ব আছে, যে কদিন দায়িত্ব নিয়েছেন সেখানে কিন্তু ওনারা এটা, আমরা মনে করি যে এটা সরকার যথেষ্ট সফল এই কাজে। আপনি যদি দেখেন সেই আপনার জাতিসংঘের যে সম্মেলন সেপ্টেম্বরে, তারপর থেকে মাননীয় প্রধান উপদেষ্টা যতগুলো যে কয়টি বিদেশ সফর করেছেন বা আমাদের দেশে যেসব ব্যবসায়ী প্রতিনিধি দল এসেছে তাদের সবার সাথে কিন্তু আলোচনায় বিনিয়োগটা ছিল একটা সেন্ট্রাল ফোকাস। উনি কিন্তু সবসময় আহ্বান জানিয়েছেন যে আপনারা বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ করুন, ইভেন প্রবাসী বাংলাদেশি যারা তাদেরকেও বলেছেন যে আপনারা বিনিয়োগ করুন। এগুলো কিন্তু কথার কথা না, ওনাদেরকে শুধু আহ্বান জানিয়ে কিন্তু সরকার বসে থাকেনি, বিনিয়োগের জন্য ওনাদের যে ক্ষেত্রটা প্রস্তুত করা সেই ক্ষেত্রটাও কিন্তু সরকার প্রস্তুত করছে। এবং আগামীকালকে যে আপনার যে বিনিয়োগ যে সম্মেলনটা হবে সে যে ওভারহেলমিং যে রেসপন্সটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বিনিয়োগ সম্মেলনের যে কজন অংশগ্রহণ করবে বলে সরকার আশা করছিল তার চেয়ে অনেক বেশি বিনিয়োগকারী আসলে আগ্রহ দেখিয়েছে এই সম্মেলনে অংশ নেওয়ার। এটা কিন্তু এই যে সরকারের কনফিডেন্স বিল্ডিং যে কাজগুলো, সরকার যে আস্থা তৈরি করার চেষ্টা করছে বা এই ক্ষেত্রে কিছুটা সফলও হয়েছে, তারই কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে এই ওভারহেলমিং রেসপন্সটার মধ্যে দিয়ে। আমরা একটু জনাব ডক্টর তৌফিকুল ইসলাম, আপনার সহ-আলোচকের কথাও আপনি শুনলেন, আপনার বক্তব্যের একটি অংশ নিয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি যেটি বলছেন যে আপনি তাৎক্ষণিক কোনো ফলাফল আশা করছেন না, আপনি একটি স্বল্প সময় হলেও 6 মাসের একটি কথা বলছেন বা পরবর্তী যে সরকারের কথা বলছেন। বর্তমান সরকার যদি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা, সংস্কৃতি এই বিষয়গুলো চালু করতে পারে, সেক্ষেত্রে পরবর্তী যে রাজনৈতিক সরকার মূলত বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীলতার দিকে বেশি মনোযোগী থাকছেন,
পরবর্তী রাজনৈতিক সরকার আসলে কতখানি দায়িত্ব পালন করবে বলে আপনি মনে করেন 54 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন? না, এটা তো আমি এই প্রশ্নের উত্তর যে জানবে বাংলাদেশে, এইটা তো এটা আমরা যেটা বলি $1 মিলিয়ন কোশ্চেন। দেখেন, বিষয়টা হলো যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের যেই এখন পর্যন্ত যে কার্যপরিধি বা তাদের যেই ধরনের একটা ওয়ার্ক প্রোগ্রামের কথা বা যে ধরনের অবজেক্টিভের কথা ওনারা বলেছেন, তাতে হলো ওনারা দুটো জিনিসের বিষয়কে আসলে আমি সাদা চোখে যেভাবে দেখি এটা করছেন। একটা হলো যে একটা ক্ষেত্র প্রস্তুত করা, সো কতগুলো সংস্কার কার্যক্রম মিলিয়ে এইটার ভিতরে এক ধরনের ক্ষেত্র প্রস্তুত করছেন, যেটা সামনের দিনে যেই সরকারে আসুক বা সামনের দিনে যতগুলো সরকারই আসুক, আমি সবসময় এটাকে খুবই ছোট আকারের আগামী সরকারের পরিস্থিতির ভিতরে দেখতে চাই না, আমি আরেকটু বড় পরিসরে। কারণ ওই কাঠামোগত পরিবর্তনটা না হলে আমরা প্রায় 8-9 মাস আগে যে বড় আন্দোলনটা দেখেছি, এইটার সত্যিকার যেই ফলাফলটা আমরা জনগণ হিসেবে দেখতেছি এটা পাবো না। এটা ইট ইজ নট অ্যাবাউট আর একটা সরকার কি আসলো। তো সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় জায়গাটা আছে হলো আপনার সেটা হলো কিছু উদাহরণ তৈরি করে যাওয়া। আমি এইভাবে আমার এক্সপেকটেশন থেকে বলছি, ওনারা কিছু উদাহরণ তৈরি করে দিয়ে যাবেন যে এভাবেও হয়। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে আমি অনেককেই দেখি যে আমরা দীর্ঘদিন, আজকে কথা বলছি না, দীর্ঘদিন ধরে আমি দেখেছি যে বাংলাদেশে তো এরকমই হয়। দুর্নীতির যে প্রসঙ্গটা এসছেন, এটা অনেক ক্ষেত্রে অনেকের কাছে আমরা শুনেছি যে দুর্নীতিটাকে এক ধরনের স্বাভাবিকরণের এক ধরনের প্রচেষ্টা কিন্তু ছিল। আমার মনে আছে যে আজকে থেকে প্রায় 13-14 বছর আগে প্রথম যখন আওয়ামী লীগ সরকার 2009-10 পরে, তখন মুহিত সাহেব অর্থমন্ত্রী ছিলেন, উনি বললেন এগুলোকে ঘুষটুস বললেন না, এগুলো স্পিড মানি। হ্যাঁ, এবং দেখেন যদি মনে থাকে আর কি অনেকে, তো এক ধরনের ওই ধরনের মানসিকতা কিন্তু আপনার এইটাকে কিছুটা আমি বলবো যে স্বাভাবিক করার জায়গা আছে। বীজগুলো তখন বিভিন্নভাবে কিন্তু বপন করা হয়েছে। তো এইটা আমার মনে হয় যে এটা এই ধরনের জায়গা থেকে চলে আসবে। এই এখন যেই আলোচনা চলছে সংস্কারের, এখানে তো বিরাট একটা রাজনৈতিক আলোচনা চলছে। আমি অর্থনীতিবিদ হিসেবে আমার পেশাগত জায়গা থেকে বাইরে থেকে যেটা দেখি, অনেক বেশি আলোচনা হচ্ছে দেখেন যে কে মানে আমার যে নির্বাচন বা সংবিধান নিয়ে কে কোন রাজনৈতিক দল কোন ধরনের পরিস্থিতি নিয়েছেন। আমি বলবো যে বরং হয়তো যে ঐক্যমত্যের যে প্রাথমিক জায়গায় যদি এইটা থাকে, দুর্নীতি দমন কমিশন 6টি প্রধান মানে প্রথম কমিশনের একটি, যে দুর্নীতি দমন বিষয়ে অধিকাংশ লোক সংস্কারের ব্যাপারে একমত হয়ে যান, তো ওইটাকে আগায় নিয়ে যান। বিচারিক প্রক্রিয়া যেটা আমরা বলছি যে ওই উদাহরণ তৈরি করার জায়গা থেকে আইনের শাসন তৈরি করা, তো বিচারিক প্রক্রিয়া এটি শুধুমাত্র আগের সরকারের বিভিন্ন অনিয়মের দুর্নীতির বিচার করাটা তা শুধুমাত্র ওই লোকগুলার বিচারের জন্য জরুরি এটা আমি মনে করি না। আমার মনে করি যে এটা একটা উদাহরণ হিসেবে তৈরি করা উচিত যে বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং আমরা একটা রুল বেসড সোসাইটি, একটা জাস্ট সোসাইটি, ন্যায় সম্পন্নভাবে আইনের দ্বারা শাসিত একটা প্রতিষ্ঠানের ভিতরে যাব। তো ওই ধরনের বিষয়গুলোকে যদি সামনে আনি, আমার মনে হয় উনি যেটা বলছেন যে অনেকে বলবেন যে এককভাবে ব্যবসার দিকে দেখে যদি পারেন, অনেকে বলবেন যে ঘুষ দিয়ে যদি ব্যবসা পাই তাহলে কি ভালো হবে না। তো বাংলাদেশে এরকম গত 15 বছর থেকে আমরা তাহলে কি শিখে নিলাম যে আপনি কতগুলো ক্রনি ক্যাপিটালিজমের কথা আমরা বলেছি যে আপনি গোষ্ঠী স্বার্থের ভিতরে কতগুলো লোককে আপনি বিশেষ সুবিধা দিয়ে ঘুষ দুর্নীতির মাধ্যমে এদেরকে বড় হইতে দিচ্ছেন। তো আমাদের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখছি না যে বিরাট হয়ে গেছে গত 15 বছরে। অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ এটা সুবিধা পেল কিনা। সো বিনিয়োগকে যখন দেখবেন, এবং আমার মনে হয় যে আমাদের আশিক সাহেব যিনি বিরাট দায়িত্ব নিয়েছেন, উনিও বলেছিলেন যে দেখেন কর্মসংস্থানকে উনি বেশি গুরুত্ব দিয়ে দেখছেন এটা সাফল্য বিবেচনায়। তো আমার মনে হয় যে ওই বিষয়গুলো যে সুফলটা এই বিনিয়োগ যদি আসে, 5 টাকাও যদি বিনিয়োগ হয়, ওই বিনিয়োগের সুফলটা কে পেল? পুঁজিপতিরাই নিয়ে গেলেন সব সুবিধাটা, আমি 5 টাকা বিনিয়োগ করে আমার 20 টাকা লাভ হবে, তারাই এটাই আমার জন্য ভালো হবে। কিন্তু সেইভাবে কিন্তু দেশের রাষ্ট্রের নীতির জায়গায় যিনি বসে আছেন তাকে ওইভাবে বিবেচনা করলে হবে না। যিনি ব্যবসা করবেন তার জন্য ঠিক আছে, তিনি দেখবেন এটার সুবিধাটা জনগণ পেল কিনা, তিনি দেখবেন যে এটা থেকে কর্মসংস্থান হলো কিনা, তিনি দেখবেন যে যারা আমার পিছিয়ে পড়া অংশ আছে তারা এটার থেকে সুবিধা, তার দেখতে হবে যে ছোট ছোট অনেক ব্যবসা নষ্ট হয়ে গেল কিনা। আপনি একটা
আমরা বলবো একনায়কতন্ত্র গোষ্ঠীকে একটা কতগুলো অল্প কয়টা ব্যবসা প্রতিষ্ঠানের হাতে ওই মার্কেট চলে গেল কিনা। কারণ এটা ছোট অবস্থায় আপনাকে মানে স্বল্পকালীন সময়ে আপনাকে কিছু হয়তো সুবিধা দিবে, আপনি বলবেন যে ভালো হচ্ছে, তো আপনি দেখবেন যে আলটিমেটলি মার্কেট কন্ট্রোল যখন হয়ে যাবে তখন আপনার জিনিসপত্রের দাম নিয়ে আপনাকে মাথা চাপড়াইতে হবে, আপনাকে তখন কতগুলা লোকের বেনিফিট নিয়ে যাবে। একটু বিরতি থেকে এসে আবার বিস্তারিত আলোচনা করব। দর্শক, আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, বিনিয়োগ সম্মেলন থেকে প্রত্যাশা কি এই বিষয়ে আমরা যাব একটি বিরতিতে, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি বিনিয়োগ সম্মেলন থেকে প্রত্যাশা কি এই বিষয়ে আলোচনায় ফিরে যেতে চাই। আলোচনা শুরু করব প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার মধ্য দিয়ে। নানা ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা নিয়ে বিভিন্ন সময়ে দেশীয় উদ্যোক্তারাই অসন্তোষ জানিয়েছেন লম্বা সময় ধরে, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা আরও সাবধানী হবেন, এটাই স্বাভাবিক। তাদের আকৃষ্ট করবেন কিভাবে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে তাদের আকৃষ্ট করার সবচেয়ে বড় উপায় হচ্ছে সুশাসন। আমি একটু আগেও আপনাকে বলেছি যে বাংলাদেশের সম্ভাবনা অফুরন্ত, কিন্তু যেখানে ঘাটতি ছিল সেই ঘাটতিটা ছিল সুশাসনের। এই সুশাসনটা যদি নিশ্চিত করা যায় তাহলে তারা এই বাংলাদেশের সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য আপনার বিনিয়োগকারীদের অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন। এটা একটা বিষয়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে আপনার বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু আপনারা দেখেছেন যে একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে নতুন করে যে কর আরোপ বিভিন্ন দেশের উপর, এই কর আরোপ কিন্তু এটা আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য একটা হুমকি হলেও এটা কিন্তু একটা সম্ভাবনাময় দিকও আছে। কারণ এই সম্ভাবনাময় দিকটা এইখানেই আছে যে এই করটা কিন্তু আসলে শুধুমাত্র বাংলাদেশের জন্য আরোপিত হয় না, এটা অনেকগুলো দেশের জন্য হয়েছে। তো ডাইনামিক্সটা যখন চেঞ্জ হবে তখন আমরা মনে করি যে বাংলাদেশের কিছুটা হলেও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকবে অন্যান্য দেশের তুলনায়, এবং সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগিয়ে যদি বিশ্বের বিশেষ করে চীনা বিনিয়োগকারীদের যদি বাংলাদেশে তাদের ফ্যাক্টরি লোকেট করার জন্য উৎসাহিত করা যায়, তাহলে একই সাথে আপনার বাংলাদেশে কর্মসংস্থান হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও সেটা অবদান রাখবে। এবং ব্যবসার যে মানে সহজীকরণ একটা বিষয় অনেকদিন ধরে আলোচিত হচ্ছে, ইজ অফ ডুইং বিজনেস, এইটা আপনার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আপনি দেখেছেন যে আপনার যে বিভিন্ন যে সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবগুলো দিয়েছে এর মধ্যে একটা প্রস্তাব কিন্তু আছে, যেমন আর আপনার যেই সব প্রতিষ্ঠান বিনিয়োগ নিয়ে কাজ করে, বিডা, বেজা, ব্যবজা, এগুলোকে এক করা, এগুলোকে যদি একটা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আনা যায়, বা ওয়ান স্টপ সার্ভিস যেটা বলা হচ্ছে, যে একটা স্টেশনে গিয়ে বিনিয়োগের জন্য যা যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলেও আপনার কিন্তু ব্যবসায়ীরা এগিয়ে আসবেন, তারা ব্যবসা করতে আগ্রহী হবেন। এবং সর্বোপরি আপনার যদি সুশাসনের কথা বলেছি আমি, সুশাসনের একটা বড় অংশ হচ্ছে দুর্নীতিমুক্ত একটা সমাজ। আপনারা সবাই দেখেছেন যে আমাদের এর আগে কিভাবে লুটপাট হয়েছে। আপনি যদি দুর্নীতিটা দূর করতে পারেন, দুর্নীতি সমূলে একেবারে দূর করা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু দুর্নীতি দূর করার জন্য সরকারের যদি আন্তরিকতা থাকে, সদিচ্ছাটা থাকে, এটা নিশ্চয়ই বিনিয়োগকারীরা দেখবেন। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, এটা খুব সত্যি কথা। যারা বিনিয়োগ করবেন তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চাইবেন, তারা অবশ্যই চাইবেন যে সরকার নিরবিচ্ছিন্নভাবে তাদেরকে গ্যাস সরবরাহ করবে, পাশাপাশি তারা এটাও চাইবেন কিছু ট্যাক্স বেনিফিট চাইবেন। এগুলো খুব স্বাভাবিক চাওয়া তাদের কাছ থেকে। তাদের এই চাওয়াগুলো, এই নানা সীমাবদ্ধতাকে কিন্তু মেনে নিয়ে এই চাওয়াগুলো পূরণ করার একটা চেষ্টা চলছে, এবং এগুলো যদি করা যায় তাহলে বাংলাদেশের যে সম্ভাবনা সেটা কাজে লাগাতে বিনিয়োগকারীরা অবশ্যই আকৃষ্ট হবেন বলে আমাদের বিশ্বাস। জি, ধন্যবাদ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক ডক্টর তৌফিকুল ইসলাম খান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দেশের বেসরকারি খাতের প্রবৃদ্ধি কিন্তু একটা বড় ভূমিকা রাখে, রিজার্ভেরও একটি ভূমিকা আছে। বেসরকারি ঋণের প্রবৃদ্ধির দিকেই যদি তাকাই, দেশের ভিতরে কিন্তু এই প্রবৃদ্ধি বর্তমানে মাত্র 7%। বিদেশি বিনিয়োগ এমন পরিস্থিতিতে এই বিনিয়োগ সামিটের মধ্য দিয়ে কতটা আসবে? যেটা আমি বলছিলাম যে
প্রথমে যে খুবই কুইকলি যদি আপনি অনেকগুলো অনেক বড় পরিবর্তন দেখতে চান, আমি মনে করি যে এই পরিস্থিতি নাই। এটার কারণ হলো যে দেশীয় বিনিয়োগ পরিস্থিতি এখনো খুবই দুর্বল অবস্থায় আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। তো সেই পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন হবে এটা আমি মনে করি না। এটা আমার মনে হয় যে যেই ধরনের ভাঙচুরের ভিতর দিয়ে গেছি, যে ধরনের এখনও অনিশ্চয়তা আছে, সেইটার জন্য এটা একটু সময় দরকার হবে। এটার সত্যিকার অর্থে আমরা যেটা পটেনশিয়াল বিনিয়োগের কথা যদি চিন্তা করি, সেইটা নির্ভর দেশীয় অনেকগুলো তো বিষয় আমরা বলেছি, আলোচনার ভিতরে উঠে এসে রাজেদ ভাই বলেছেন, আমি বলেছি। কিন্তু ইম্পর্টেন্ট হলো যে আপনার তো এখন বৈশ্বিক পরিস্থিতিও আপনি শুনলেন যে এটা কিন্তু এখনও আমি বলবো যে খুবই ফ্লুইড অবস্থা আছে, এখনও আমরা ঠিক শিওর না যে এটা কী পরিস্থিতির ভিতরে আছে। কারণ যদি আমরা চিন্তা করি যে উনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা নতুন ধরনের ট্যারিফ প্ল্যান দিয়েছে এবং এইটা ধরেই আমরা চলবো, তা তো না। এখনও অন্য দেশ কীভাবে রিয়্যাক্ট করবে, বৈশ্বিক বাজারের পরিস্থিতি কি হবে, বাংলাদেশ কি করবে, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ কি করবে, এই আলোচনাগুলো কিন্তু বড় করে সামনের দিনে আরও চলতে থাকবে আগামী 1-2 মাসের ভিতরে। অনেক বিনিয়োগকারী যদি এই সামিটে আসার আগে চিন্তাও করে থাকেন, তারা একটা ক্যালকুলেশন করে আসেন যে দিস ইজ হোয়াট বাংলাদেশে আসতে যাবে, এখন তারা রিক্যালকুলেশনে আবার বসবেন, বৈশ্বিক পরিস্থিতির ভিতরে বসবেন, বাংলাদেশের পরিস্থিতিও বসবেন। বাট ভালো হলো যে আমরা তাদেরকে এই বিনিয়োগ পরিস্থিতিতে ডাকছি এইটা বলার জন্য যে আমাদের কেউ তাদের ওই বিনিয়োগ ইকুয়েশনের ভিতরে ওনারা রাখতে পারবেন, এইটা ভালো হবে। আমি এই জন্য বলি না যে তাহলে করে কী লাভ, সেটা আমি মানা করছি না। তো বাংলাদেশের এক ধরনের আমার মনে হয় যে ওই জায়গাটাতে থেকে সুযোগটা নেওয়া উচিত। ফলে এটাকে আবারও বলছি যে খুব দ্রুত যদি আমি সমাধান নাও পাই, তাহলে আমাকে দেখতে হবে। যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো যে বিনিয়োগটা কোন জায়গার বিনিয়োগ হবে। এখানে আমি 3 ধরনের বিনিয়োগের ভিতরে দেখি আর কি, বিনিয়োগ যদি যতগুলো আলোচনা আছে। এক ধরনের বিনিয়োগের কথা আমি শুনছি যেটা বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ করার বিষয় রয়েছে, এটা ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের কথা বলেন বা অন্যান্য জায়গায় বলেন, এই ধরনের কিছু বিনিয়োগের আলোচনা আসবে। এইটা হয়তো অনেক বেশি দ্রুত আপনি হয়তো বাস্তবায়ন দেখতে পাবেন, যেটা সরকারের কন্ট্রোলের ভিতরেও কিছুটা থাকবে। যদি কেউ এখন একটা পার্টনারশিপের ভিতরে, সেটা পিপিপি ব্যক্তি খাত সরকার মিলে হোক বা আলাদা করে হোক, ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের বিষয় থাকতে পারে, যদি বাংলাদেশকে ওই সংস্কার হচ্ছে পটেনশিয়াল বিনিয়োগের জায়গার অংশ হিসেবে দেখে। আর একটা হলো দেশের ভিতরে জায়গার বিনিয়োগ, আমার দেশের বাজারের একটা চাহিদা আছে, বাংলাদেশ একটা গ্রোয়িং ইকোনমির ভিতরে আছে, পটেনশিয়াল আছে, আমি আমার দেশের ভিতরে এখানে আমরা বিনিয়োগ করলাম। অনেক কিছু আমরা তো আমদানি করতাম, তারা বলবো যে বাংলাদেশেই বাড়াই, অসুবিধা কী। এবং তার সাথে আবার ইম্পর্টেন্ট হবে আমি আশপাশের দেশেও এটা পাঠাতে পারি কিনা, এখানে কিছু উৎপাদন করলাম, আমার হয়তো অন্য দেশেও পাঠাতে পারি কিনা এটার জন্য। আর থার্ড ইস্যুটা হলো যে আমি যেটা বড় করে একটা আলোচনা হচ্ছে যে আমরা এমন ধরনের বিনিয়োগ আনতে পারি কিনা যেটা আমার রপ্তানিকে আরও তৈরি করবে। এবং বিশেষত আলোচনা হচ্ছে যে চীনের অনেক ধরনের ম্যানুফ্যাকচারিংয়ের ভেতরে চীন আর থাকতে চাচ্ছিল না, কাঠামোগত পরিবর্তন হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় তাদের বিনিয়োগ করে ওই কারখানাগুলো চীনেরই মালিকানাধীন, সেইগুলো ধরনের কারখানাগুলো তারা নিচ্ছে। ভিয়েতনাম বড় করে বেনিফিশিয়ারি হচ্ছে, ইনফ্যাক্ট আসিয়ান কান্ট্রিগুলো বড় করে এটার বেনিফিশিয়ারি হচ্ছে। সেই ধরনের বেনিফিটের সুযোগটা আমার বাংলাদেশ নিতে পারে কিনা। এবং ধরেন আমি রপ্তানি করতাম, কিন্তু আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো আমি একটা বড় অংশ সুতা কাপড় বাইরে থেকে আনতাম, তো কেউ হয়তো দেখবেন আপনি যে সুতা বা কাপড় ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য তৈরি করছে আমার রপ্তানির সাথে, তো এটা ডিমড এক্সপোর্টের মতন আর কি, আমার যে ভ্যালু অ্যাডিশন আছে এক্সপোর্টে এইটা বাড়িয়ে দিবে। কিন্তু তো ওই ধরনের বিনিয়োগের বিষয় আছে, সেইটা কিছুটা ভলাটিলিটি আছে বৈশ্বিক পরিস্থিতির জন্য। কারণ এখন ধরেন বিশ্ব বিনিয়োগ পরিস্থিতি উইল বি ইন কোশ্চেন সামনের দিনে, যে আশঙ্কা আপনি দেখছেন এখন রিডিংগুলো, যে আমরা বিশ্বমন্দার দিকে যাচ্ছি কিনা, আবার জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে কিনা, ইউএসের মার্কেট অনেক বেড়ে গেলে এটা কি সারা বিশ্বেই বাড়বে কিনা। তো ওই বিষয়গুলো কিন্তু খুবই যুক্ত আছে আমার মনে ধারণা যে সারা পৃথিবীর জন্য। এবং আপনি তো দেখেছেন যে সবচাইতে বড় পুঁজিবাজারের জায়গা হলো যুক্তরাষ্ট্র। 2 দিনে এই সিদ্ধান্তের পরে ট্রিলিয়নস অফ ডলার সোয়াইপ আউট হয়ে গেছে। আমি সংখ্যা পুরোপুরি বলছি না, হয়তো আজকে আমি এই চকশো করতে বেড়েতে দেখবো আবার 1-2 ট্রিলিয়ন নাই। তো এই ধরনের পরিস্থিতি বিশ্বের ভিতরে বিনিয়োগকারীরা কিন্তু একটু ওয়েট অ্যান্ড সি পদ্ধতিতে যাবে, যে এইখানে আমি বিরাট অনেক রেজাল্ট আনবো সেরকম। কিন্তু আমার মনে হয় যে এই এনগেজমেন্টটা ইম্পর্টেন্ট এবং এইটা
কিছু চ্যালেঞ্জেস আছে, কিছু মানে আছে, ওই জায়গাগুলোতে আমার স্ট্র্যাটেজিক এনগেজমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট। জাস্ট যেই একটা বাক্য বলে শেষ করবো, আমার একটাই শুধু ফিয়ার আছে, সেটা হলো বাংলাদেশের একটা জায়গায় আমি একটা অসুবিধা দেখি, সেটা হলো যে যা আপনি তুলে ধরবেন ইটস এ পিচিং, হয়তো বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশের তথ্য উপাত্তগুলোর অবস্থা ভালো না। এটা আমরা শ্বেতপত্র এবং বিভিন্ন সময় আলোচনা করেছি। এখন যে পিচ করবেন, ওই যে উনি যে বললেন যে অপার সম্ভাবনার জায়গায়, আপনি যখন পিচ করবেন তখন আপনার তথ্য উপাত্তের উপরে যদি কনফিডেন্সটা না হয়, ওই স্ক্রুটিনিটা যেহেতু আমরা করি নাই সেই অর্থে, যদিও আমরা ডিসেম্বর মাসে যখন শ্বেতপত্র দিলাম গত 3-4 মাসে, এটাতে খুব বেশি কাজ হয় নাই। তো সেই জায়গাটায় কনফিডেন্স বিনিয়োগকারীর আনার ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে থাকলাম কিনা সেই আশঙ্কাটাও কিন্তু আমাদের আছে। আমরা একটি বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, বিনিয়োগ সম্মেলন থেকে প্রত্যাশা কি, এই বিষয় নিয়ে সময় হয়েছে একটি বিরতির, আরও আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসি স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা হচ্ছে বিনিয়োগ সম্মেলন থেকে প্রত্যাশা কি, এই প্রসঙ্গে আমরা আলোচনায় ফিরতে চাই। সিপিডির জ্যেষ্ঠ গবেষক ডক্টর তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম, আপনাদের প্রসঙ্গে আলোচনায় এসেছে, আপনাদের কাছ থেকে তবুও সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছি, এমন একটি সময়ে এই বিনিয়োগ সামিটটি হতে যাচ্ছে যখন মার্কিন নতুন শুল্ক নীতি চেপে বসেছে বাংলাদেশের উপরে। পুরো এই সম্মেলনে বাংলাদেশের জন্য কার্যকর, বাংলাদেশের জন্য কার্যকর করতে কোন দিকগুলোর উপর নজর দেওয়া প্রয়োজন? আমি মনে করি যে প্রথম যেটা হবে যে সবাই এই পরিস্থিতির ভিতরে চ্যালেঞ্জগুলো আছে, সম্ভাবনার বিষয় যেটা আছে, যে সবাই তার নিজের পজিশনগুলোকে আমার মনে হয় যে নতুন করে রিভিজিট করা শুরু করবেন। একটা বড় ধরনের পরিস্থিতি এই জায়গা থেকে যে খুব দ্রুত যুক্তরাষ্ট্র সরে না আসে, এবং সরে আসার আমি আপাতত কোনো সিগন্যাল আমি দেখছি না। অনেকগুলো দেশের রিয়াকশন করাও এখনো বাকি আছে। বাংলাদেশ খালি কি করবে এটা তো নির্ভর করবে না, অন্য দেশ কীভাবে করবে। আমি ধরেন যুক্তরাষ্ট্রের উপরে শুল্ক আমি কমিয়ে আনলাম, এটার দুইটা আমি সলিউশন তো সরাসরি দেখতে পাই। একটা হলো যে বিশ্ব বাণিজ্য সংস্থার যে এক ধরনের সুশাসনের ভিতরে সমগ্র বিশ্ব ছিল, সেইটা থেকে সেই ব্যবস্থা ভেঙে পড়তে যাচ্ছে না। আমি যুক্তরাষ্ট্রের জন্য শুল্ক কমিয়ে দিলাম, তখন আমার ইউরোপিয়ান ইউনিয়নের বন্ধুরা কি আমার উপরে খুশি থাকবে? আমরা ধরেন একটা স্ট্র্যাটেজিক আলোচনা এসছে সরকারের কাছ থেকে, ওনারা বলেছেন যে আমরা তেল হয়তো যুক্তরাষ্ট্র থেকে আনতে পারি, তো ওনারা তো তেল করেন। তো তখন আমার মিডল ইস্টের যেই ট্রেডিং পার্টনাররা আছে, ওনারা কিভাবে নেবেন? ওনারা তো, আমি যুক্তরাষ্ট্রের জন্য আমার 26% ধরেন ট্যাক্স ইনসিডেন্স আছে, এটাকে আমি 5% নিয়ে আসলাম, আর আমি আরেকজনকে দিলাম না এটা। তো আমি তো এই পরিস্থিতির ভিতরে আসবো না। এটা আমার MFN যেটা আমরা বলি, সবচাইতে সবার জন্য একই রুল WTOর ভিতরে। এবং আমার পররাষ্ট্রনীতির কথা বলি যে আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। তো ওই জায়গার সাথেও তো এটা মিলবে না। তো আমার মনে হয় যে সবাই করবে। বাংলাদেশের জায়গাটা হলো যে এই চেঞ্জিং পরিস্থিতিতে আমার ধারণা দ্য ফুল বাংলাদেশ টিম একটু রিস্ট্র্যাটেজাইজ হয়তো করছে না, এখন আমার পরামর্শের জন্য বসে নাই। সেটা এই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিকে কিভাবে সম্ভাবনার জায়গা দিয়ে বাংলাদেশের পটেনশিয়ালিটি কিভাবে এটার ভিতরে বাড়বে এবং বাংলাদেশ কী ধরনের ফ্লেক্সিবিলিটি আনবে, এইটা দেখবে। তো এইটা শুধুমাত্র আমার ট্যারিফ রেট কি কমালাম, আমি কি করছি, এইটা না, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবং এইটা আমার যাবে, একটা তো রাজনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে, রাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হচ্ছে, সুশাসনের কথা বলা হচ্ছে, বাট আমার ইনফ্রাস্ট্রাকচার এবং আমার যে জনবলের দক্ষতা, এই দুটো খুবই ক্লিশে। ধরেন আমার 20 বছরের ক্যারিয়ারে 20 বছর ধরেই আমরা বলছি, ওই 20 বছর আগে যখন শুরু করেছিলাম তখনও বলতাম অবকাঠামো সুবিধা আর জনশক্তির কোয়ালিটি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ট্রুথ। নতুন কিছু না শোনাতে হলেও এটা সর্বদা সত্য যে আপনার যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট থাকে, আপনার যদি ভালো জনশক্তি থাকে, তাহলেই শুধুমাত্র বিনিয়োগকারীরা আপনার কাছে আসছে। আমরা একটু যেতে চাই প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছেও গতকাল অর্থাৎ শনিবার প্রধান উপদেষ্টার বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে এই শুল্ক নীতি নিয়ে খুব বেশি উৎকণ্ঠিত না হওয়ার কথা আপনারা বারবার বলেছেন। প্রশ্নটি হচ্ছে, আপনাদের এই নির্ভর থাকার পেছনে ইনভেস্টমেন্ট সামিট কি বড় ধরনের কোনো ভূমিকা রাখছে? আপনাদের এই আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়? প্রথম কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট সামিটের পরিকল্পনা তো অনেক আগে থেকে নেওয়া হয়েছে, এবং সেটা আপনারা গতকালকে বলেছেন ফেব্রুয়ারিতেই আপনারা জানতেন যে ধরনের কিছু একটা হচ্ছে, সেই প্রেক্ষিতে এই প্রশ্নটি করা। ইনভেস্টমেন্ট সামিটের পরিকল্পনা আর তারও আগে থেকে নেওয়া হয়েছে, এবং এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল। বাংলাদেশের বিনিয়োগ
বাড়ানো প্রয়োজন এবং বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা আছে। প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে সরকার সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য কাজ করে আসছিল এবং সেই ক্ষেত্রে আপনার এই যে নতুন করে যে ট্যারিফটার কথা বলা হয়েছিল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে এটা যখন মার্কিন প্রশাসনে একটা পরিবর্তন এসেছিল, এই পরিবর্তনটা আসলে সারা বিশ্বকেই তো নানাভাবে এফেক্ট করেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে বা ট্যাক্স মেজারের ক্ষেত্রে এগুলো কিন্তু হঠাৎ করে আসেনি। কী ধরনের আসবে এরকম একটা আলোচনা তো আগে থেকেই ছিল এবং বিভিন্ন দেশ কিন্তু এটা নিয়ে এক ধরনের মানসিক প্রস্তুতিও ছিল। বাংলাদেশের ক্ষেত্রেও সেই প্রস্তুতিটা ছিল এবং বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি যদি আসে তাহলে উনি একটু আগে পিচিংয়ের কথা বলেছেন, বিনিয়োগকারীদেরকে তো আপনার কান্ট্রিটা পিচ করতে হবে, আপনাকে বলতে হবে যে আপনি কি এই বাংলাদেশে বিনিয়োগ করলে আসলে তারা কি সুবিধা পাবে। বাংলাদেশে তো অনেক সুবিধা আসে, বাংলাদেশের মতো চিপ লেবার আপনি পৃথিবীর খুব বেশি দেশে পাবেন না। যে আপনি যদি দেখেন যে বিভিন্ন দেশের কিন্তু স্পেশালাইজড ইকোনমিক জোন বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং তারা কিন্তু এখানে ফ্যাক্টরি স্থাপন করছেন এই বাংলাদেশের শ্রমশক্তির সুবিধাটা নেওয়ার জন্য। এটা সরকার আপনার বিনিয়োগকারীদেরকে উপস্থাপন করবেন এবং যদি বাংলাদেশের যে সুযোগ সুবিধাগুলো বাংলাদেশ একটা বিনিয়োগকারীকে দিতে পারে, যেটা অন্য দেশ হয়তোবা দিতে পারবে না তার কৌশলগত কারণে বা তার অবস্থানগত কারণে, যে সুবিধাটা অন্য দেশের নেই যেটা বাংলাদেশের আছে, সেটা যদি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা যায় তাহলে এই যে ট্যাক্স ট্যারিফের ধাক্কা, যে ট্রাম্পের যে ধাক্কাটা, এটা কিন্তু বাংলাদেশের জন্য এককভাবে আসেনি, যে সব দেশের জন্য এসেছে এবং সব দেশকেই কিন্তু তার স্ট্র্যাটেজি আবার নতুন করে ঠিক করতে হবে, বাংলাদেশকেও এই স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। কিন্তু এই ধাক্কা সত্ত্বেও বাংলাদেশ যদি তার যে স্ট্রেংথ যেটা আছে এই স্ট্রেংথটাকে পজিটিভলি আপনার বিনিয়োগকারীদেরকে উপস্থাপন করতে পারে তাহলে তো আপনার এই ট্যারিফের এই ধাক্কা সত্ত্বেও, বর্তমান বৈশ্বিক বাস্তবতা সত্ত্বেও সরকার বিশ্বাস করে যে বিনিয়োগকারীদেরকে কনভিন্স করে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। যে আপনার কাছে শেষ একটি প্রশ্ন, খুব সংক্ষেপে উত্তরটি জানতে চাই। বিদেশি বিনিয়োগ আনতে বিগত সময়ে আমরা নানামুখী কর্মকাণ্ড দেখেছি, যেমন রোড শো একটি অন্যতম আলোচিত বিষয়, যার ফলাফল খুব বেশি ইতিবাচক বাংলাদেশের জন্য ছিল না। এবার ঠিক কি কারণে আমরা আশাবাদী হতে পারি, খুব সংক্ষেপে বলবেন। প্রথম কথা হচ্ছে যে রোড শোগুলো দিয়ে বিনিয়োগ আকৃষ্ট করা হয়েছে, সেই রোড শোগুলোর আয়োজনেই একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে অনেক সময়। তো দেখা গেছে যে বিনিয়োগ আকৃষ্ট করা, আমি শুরু থেকেই বলছি যে বিনিয়োগ আকৃষ্ট করতে হলে প্রথমত আপনাকে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করতে হবে বিনিয়োগকারীদেরকে। কারণ যদি কোনো সমাজে দুর্নীতি থাকে এবং দুর্নীতির বিস্তার যদি অনেক বেশি হয় তাহলে বিনিয়োগকারী কিন্তু সেখানে বিনিয়োগ করবে না, কারণ কেউ এ ধরনের ঝুঁকি নেবে না, তার বিনিয়োগকে ঝুঁকির মুখে কেউ ফেলবে না। আপনি যখন এই নানা ধরনের আপনি মুখে বলছেন যে আপনি আসুন আমার দেশে বিনিয়োগ করুন, বিভিন্ন দেশে গিয়ে রোড শো করছেন, কিন্তু সেই রোড শোতে আপনি দেখা গেল যে আপনি সামান্য অল্প কিছু রোড শো করে বিশাল একটা খরচের অঙ্ক দেখিয়ে বললেন যে এই রোড শোতে এত টাকা খরচ হয়েছে, তখন এটা বিনিয়োগকারীরা কিন্তু আপনার কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেস তাদের থাকে না, তারা দেখে শুধুমাত্র তার মানে বিনিয়োগের রিটার্নটা কি হবে সেটা তার দেখার বিষয়। বাংলাদেশে কোন দল ক্ষমতায় বা কারা আসলো এগুলো তাদের খুব বেশি বিবেচ্য বিষয় না, তাদের বিবেচ্য বিষয় হচ্ছে যে সে যে বিনিয়োগটা করবে এই বিনিয়োগের রিটার্ন সে কীভাবে পাবে তার একটা নিশ্চয়তা, এবং সেটা করতে গিয়ে তারা দেখে যে শুরুতেই মানে একটা দুর্নীতির মাধ্যমে তাদেরকে মানে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু তারা আর বেশি আগায় না। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্নীতিমুক্ত পরিবেশের অঙ্গীকার করার সুযোগ আছে, কারণ এই সরকারের সাথে যারা সম্পৃক্ত আছে তাদের ব্যক্তিগত ইমেজ অনেক সমৃদ্ধ এবং এই এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে তাতে বিনিয়োগকারীরা এটুকু অন্তত আশ্বস্ত হতে পারে তারা যদি বাংলাদেশে বিনিয়োগ করে তারা প্রকৃত অর্থেই ব্যবসা করতে পারবেন, তাদের ব্যবসার জন্য ওই যে স্পিড মানির কথা যেটা বলেছেন বা আরও নানা পর্যায়ে তাদেরকে অর্থ খরচ করতে হবে না। আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে ধন্যবাদ। আবুল কালাম আজাদ মজুমদারের কথা শুনলেন। ডক্টর তৌফিকুল ইসলাম, আপনার কাছে আলোচনার শুরুতে আমরা যে প্রতিবেদনটি দেখেছিলাম সেই প্রতিবেদনের ছোট্ট একটি অংশ, 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবুল কালাম আজাদ মজুমদার বললেন যে বিনিয়োগকারীরা পলিটিক্যাল বায়াসনেস হন না, তাহলে এই যে বিএনপি, জামাত এবং এনসিপিকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এদের মাধ্যমে কি আসলে বিনিয়োগকারীদের কোনোভাবে আস্থাশীল করার প্রচেষ্টা হিসেবে দেখবো আমরা? না, আমার মনে হয় যে এইটা উদ্যোগটা ভালো, মানে এটা বিনিয়োগকারীদের সম্মেলন মানে শুধু বিনিয়োগকারীরা ওখানে থাকবেন সেইটা তো আর হয় না, এটা আপনি অন্য গোষ্ঠীর রাজনৈতিক অংশ তো এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই বিনিয়োগকারীরা সত্যিকার অর্থে বিনিয়োগ যখন করবেন
এবং বড় অংশে তার বিনিয়োগ যখন সুফল আনতে থাকবে, তখন তো কোনো না কোনো রাজনৈতিক সরকারের ভিতরে তারা থাকবেন। এবং এগেইন আমি আবার মনে করিয়ে দিচ্ছি, যে বিনিয়োগ করবেন সে 1 বছরের জন্য বিনিয়োগ করবেন না। আমি ধারণা করছি যে ধরনের বিনিয়োগের কথা আমরা বলছি, এটা ফাটকা ব্যবসার বিনিয়োগে আসবে না, এটা আসবে হলো তারা একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরে আসবেন। তো রাজনৈতিক সরকারের ভিতরে হয় সরকারি দলে বা বিরোধী দলের ভিতরে থাকবেন, তো তাদেরকে তো এনগেজ করতে হবে এবং তাদেরকেও এটা ইনফর্ম করতে হবে, তাদের ভিউজ থাকতে হবে। কারণ পলিসির একটা বড় জায়গা হলো এইটা যতখানি না ইম্পর্টেন্ট আপনি এখন কতখানি কি পলিসি নিলেন, তার থেকে ইম্পর্টেন্ট হলো এই গ্যারান্টিটাও যে পলিসির একটা কন্টিনিউটি এবং সাস্টেনেবিলিটি এটা থাকবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাদেরকে এনগেজ করা এবং অনবোর্ড করা, তাদের ভিউজগুলোকে এটার ভেতরে আনা। জি, ডক্টর তৌফিকুল ইসলাম খান এবং আবুল কালাম আজম মজুমদার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার প্রদর্শন করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সংযোগ তৈরি করা, এগুলো হচ্ছে আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য। এই লক্ষ্যগুলো সফল হোক সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের আড়াই সিল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।